কিভাবে একটা কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভ ড্র করা যায়। এখানে যদি আপনারা খেয়াল করে দেখেন, কোয়াড্রেটিকে আমাদেরকে 3টা কন্ট্রোল পয়েন্ট দিয়ে দেয়। এখন খেয়াল করে ডায়াগ্রামটা দেখেন। দিস ইজ আ ভিডিও ফ্রম ফ্রেয়া হোমার্স স্পাইনস ভিডিও, যেটা হচ্ছে আমাদের স্লাইডে একদম নিচে দেওয়া আছে। আমি আপনাদের সবাইকে আর্জ করব ভিডিওটা পুরোটা অর অ্যাটলিস্ট দ্য ফার্স্ট 30 মিনিটস খুবই ওয়েল এক্সপ্লেন্ড অ্যান্ড খুবই বিউটিফুল অ্যানিমেশনস এখানে ইউজ করা হয়েছে। সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও যদি এই কার্ভস চ্যাপ্টারটা আপনারা একদম স্মুথলি বুঝতে চান। সো লেটস লুক এট দ্য ভিডিও। তো প্রথমে আমরা যেটা করি দেখেন, আমরা প্রথমে যে কন্ট্রোল পয়েন্টসগুলো দেওয়া, তো আমার এখানে প্রথম দুইটা লেফট সাইড থেকে যদি চিন্তা করি, লেফটের দুটা কন্ট্রোল পয়েন্ট ইউজ করে আমি এটাকে যদি একটা লাইন সেগমেন্ট চিন্তা করি, এই পুরো লাইন সেগমেন্টের টি এর ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত যে কোনো একটা র্যান্ডম ভ্যালু দিয়ে এই ব্লু পয়েন্টটা আমি পাচ্ছি, দ্য লেফট ব্লু পয়েন্ট। তারপর এই রাইটের এন্ড পয়েন্টটা আর টপ এন্ড পয়েন্টটাকে আবার আরেকটা লাইন সেগমেন্ট হিসাবে ইউজ করে আমি রিমেম্বার লার্প লিনিয়ার ইন্টারপোলেশনটা যেটা আমরা মাত্র দেখে আসলাম, সেই লার্পে টি এর ভ্যালু আবারও 0 থেকে 1 পর্যন্ত যে কোনো একটা দিয়ে আমরা এই রাইটের ব্লু পয়েন্টটা পেলাম। এবার দেখেন নেক্সট কি হয়। এই নতুন দুটা ব্লু পয়েন্টকে কানেক্ট করে আমরা আরেকটা লাইন সেগমেন্ট এখানে ক্রিয়েট করছি। এবার এই নতুন লাইন সেগমেন্টটাও তো আমার আরেকটা linear interpolation করা যাবে, right? Because this is another line segment. So এবার pay careful attention. এই লাইন সেগমেন্টের যে কোনো এটার উপরে ডেটা পয়েন্ট দেখেন, আমি যদি আস্তে আস্তে বের করার চেষ্টা করি আমাকে একটা কার্ভ দিয়ে দিবে। তার মানে for every different combination of, সাপোজ আপনার এখানে একটা ছিল, এদিকে একটা ছিল, এখানে একটা ছিল, আমি তো নিয়েছিলাম এখান থেকে সাপোজ এখানে, অ্যান্ড দেন এদেরকে আমি কানেক্ট করে দিয়ে এটার উপরে যে কোনো একটা পয়েন্ট দিয়ে আমি বানাচ্ছিলাম। আমি চাইলে নেক্সট এখান থেকে এতটুকু একটা এই পয়েন্টটা বের করতে পারি এদেরকে লার্প করে, এরপর এদেরকে লার্প করে আমি এখানে আরেকটা পয়েন্ট বের করতে পারি। তারপর সাপোজ এইটাকে আমি আবার একটা লাইন সেগমেন্ট হিসাবে জয়েন করে দেই, তারপর সেই লাইন সেগমেন্টটার এখানে যদি আমি একটা পয়েন্ট বের করি, দিস উড গিভ মি অ্যানাদার নিউ পয়েন্ট। তাহলে এই টি এর ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত ফর এভরি কম্বিনেশন অফ কোঅর্ডিনেটস দ্যাট আই গেট, ওই পুরো কোঅর্ডিনেটগুলোকে আমি যদি এভাবে এক গোতে ফাইনাল ড্রটা করি, তাহলে দেখেন আমাকে এরকম একটা পারফেক্ট কার্ভ দিয়ে দিবে। অ্যান্ড শুধু কিন্তু তাই না, এই যে আমার কন্ট্রোল পয়েন্টসগুলো আছে, এই 3টা কন্ট্রোল পয়েন্ট, আমার তো জিনিসটা দেখতে এখন এরকম স্মুথ, রাইট? আমি যদি এই কন্ট্রোল পয়েন্টটাকে স্ট্রেচ করে এদিকে সাপোজ নিয়ে যাই, এই পয়েন্টটা এখানেই থাকুক, এই পয়েন্টটা এখানে থাকুক, এইবার কিন্তু কার্ভটা এরকম হবে দেখতে। সো দেখছেন এইভাবেই যে আই এম জাস্ট বাই মুভিং দ্য কন্ট্রোল পয়েন্টস আমি ভিতরে যে কার্ভটা রেন্ডার্ড হয়, কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভটা কত বিউটিফুলি জিনিসটা একটা কার্ভ তৈরি করে দেয়, রাইট? অ্যান্ড পুরোটাই কিন্তু রিমেম্বার লার্প বা জাস্ট প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে জিনিসটা হচ্ছিল। কিভাবে দেখেন, আমার এখানে 3টা এরকম কন্ট্রোল পয়েন্ট দেওয়া থাকবে। সবার প্রথমে আমাদের যে কাজটা হবে, এই লাইন সেগমেন্টের উপরের যে কোনো র্যান্ডাম একটা কোঅর্ডিনেট যদি বের করতে চাই, সাপোজ এটা হচ্ছে আমার P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3, আমি যদি এই স্পেসিফিক কোঅর্ডিনেটটাকে বের করতে চাই, তাহলে এখানে আমি কি করব? লিনিয়ার ইন্টারপোলেশন করব, রাইট? তার মানে এখানে আমাকে ফর্মুলাটা কি দিবে? P1 প্লাস T ইন্টু P2 মাইনাস P1, রাইট? এটা করলে এই স্পেসিফিক পয়েন্টের আমি কোঅর্ডিনেটটা পেয়ে যাব। সিমিলারলি এখানেও যদি আমি একই জিনিসটা করি, যে লার্পিং P2 টু P3 টু T, এটা করলেও আমি এই পয়েন্টটা পেয়ে যাব, রাইট?
তারপর ফাইনালি আমি কি করি গাইজ, নতুন যে এই পার্টটা পেলাম মানে Q1 আর নতুন যে এই পার্টটা পেলাম Q2, এই কোঅর্ডিনেট আর এই কোঅর্ডিনেটকে ইউজ করে আমি এখন ফাইনালি বের করব এই ব্লু পার্টটা। অ্যান্ড আপনি যত টি এর ভ্যালু 0 থেকে 1-এর দিকে যেতে থাকবেন, ও আপনাকে সবার প্রথমে এই কোঅর্ডিনেটটা দিবে, দেন এটা 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 এরকম করতে 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 আলটিমেটলি এই জায়গাটায় কিন্তু রিচ করবেন। সো আলটিমেটলি এটা যদি বের করতে চাই, আই হ্যাভ টু লার্প Q1 থেকে Q2। দেখেন, আমি যদি ফাইনাল R বের করতে চাই, ইফ দিস ইজ R, দেন আই হ্যাভ টু লিনিয়ারলি ইন্টারপোলেট একটা লাইন সেগমেন্ট উইচ গোজ ফ্রম Q1 টিল Q2, আর টি এর ভ্যালু তো সেই সেম টি এর ভ্যালুটাই। এখান থেকে আমি কিন্তু আমার ফাইনাল আর এর একটা ইকুয়েশন পেয়ে যাই। অ্যান্ড আপনারা আমার কার্ভসের নোটটা চেক করবেন, আমি ওখানে কিন্তু কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভের যে ফাইনাল ইকুয়েশনটা এবং ওর ম্যাট্রিক্স নোটেশনটা আমি কিন্তু ওখানে ওটা দিয়ে দিয়েছি। সো আপনারা কিন্তু ওখান থেকে জিনিসটা স্টাডি করে নেবেন, বিকজ দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, রাইট? তো আমি এখান থেকে জাস্ট কোয়াড্রেটিকের জিসটা দিয়ে, যেহেতু মেইনলি আমরা কিউবিক বেজিয়ার কার্ভস নিয়ে কাজ করি, আমি এই জন্য কিউবিকটাতে জাম্প করতে চাচ্ছি। সো কিউবিকে আমার তাহলে 4টা কন্ট্রোল পয়েন্ট দিয়ে দিবে। সো আই হ্যাভ P1, P2, P3 অ্যান্ড P4। এবার যদি আমরা দেখি এক্স্যাক্টলি সেম মেথডোলজি কীভাবে কি, দেখেন দিস ইজ আরও বিউটিফুল। এটা আমার P1, এটা হচ্ছে আমার P2, দিস ইজ P3 অ্যান্ড দিস ইজ P4। আমি যদি P1, P2, P3, P4 এগুলো দিয়ে এখন একটা কার্ভ বানাতে চাই, তো আমাদের সেম জিনিস করতে হবে। সেটা কি, আগে P1 আর P2 লাইন সেগমেন্টের উপর এই কোঅর্ডিনেটটাকে আমার বের করতে হবে। তো এটাকে যদি আমি Q1 দেই, সো তাকিয়ে দেখেন গাইজ, উই হ্যাভ টু লিনিয়ারলি ইন্টারপোলেট P1 থেকে P2। দিস ইজ গোয়িং টু গিভ মি Q1। এরপর আমি P3 আর P4 এর এই পার্টটা বের করতে চাচ্ছি। দিস ইজ মাই Q3 অ্যান্ড এখানে আরেকটা আছে আমার P2 থেকে P3, দিস ইজ মাই Q2। Q2 তাহলে হবে লিনিয়ারলি ইন্টারপোলেটিং লার্প P2 থেকে P3, সো P2 থেকে P3 আমার Q2। Q3 তাহলে হবে লার্প অফ P3 থেকে P4, সো দিস ওয়ান। এরকম করে দেখেন, উই আর নট ডান ইয়েট। আমি এই 3টা পার্ট এবার পেয়েছি। এইবার আমি বলতে পারেন, আমি এইখানে যে 3টা কন্ট্রোল পয়েন্টে এসেছিলাম, আমি এখন বলতে পারি এই 3টা কন্ট্রোল পয়েন্টে আমি আসলাম। এখন আমি আবার কি করব, এই 3টা আমার নিউ কন্ট্রোল পয়েন্ট থেকে আমি Q1 আর Q2 ইউজ করে এই কোঅর্ডিনেটটা বের করব। তার মানে এই যে এটা করে R1 নোটেশন দিচ্ছে, তার মানে R1 হচ্ছে Q1 থেকে Q2 এর লিনিয়ার ইন্টারপোলেশন, আর এটাকে ওরা R2 বলছে, দিস ইজ R2। এটা হচ্ছে Q2 থেকে Q3 পর্যন্ত লিনিয়ার ইন্টারপোলেশন। এরপর ফাইনালি যে আপনি R1 আর R2 পেয়ে গিয়েছেন, এই লাইন সেগমেন্টের উপর যে আপনি এক একটা টি এর ভ্যালুর জন্য বের করবেন, দ্যাট ইজ ফাইনালি গোয়িং টু গিভ ইউ এই বেজিয়ার কিউবিক বেজিয়ার কার্ভ, যেটা আপনার এখান থেকে আলটিমেটলি এই P4 পর্যন্ত যাবে, P1 থেকে P4। এই কিউবিক বেজিয়ার কার্ভসেরও ফ্রেয়া হোমার ভিডিও আছে, যেটা আমি আপনাদেরকে ক্লাসেও দেখিয়েছি। সো প্লিজ, if you have missed my classes, go through that cubic Bezier video portion from Freya Homer's video. Alright, so এখান থেকে তাহলে এই ব্লু পয়েন্টের কোঅর্ডিনেটটা কিন্তু আমি এই পুরো জিনিসটাকে যদি এক্সপ্যান্ড করি, তাহলে কিন্তু আমি যে কোনো কিউবিক বেজিয়ার কার্ভের জেনারেল ইকুয়েশনটা পেয়ে যাই। একটু লেন্দি, বাট আস্তে আস্তে আমরা দেখি। এই লিনিয়ার ইন্টারপোলেশনের অ্যাকচুয়াল ফর্মুলাটা কি গাইজ? ইটস বেসিকলি P1 প্লাস T ইন্টু P2 থেকে P1। তার মানে ইট গোজ ফ্রম দ্য ডিরেকশন P1 থেকে P2, রাইট? সো P2 মাইনাস P1। এই লিনিয়ার ইন্টারপোলেশনের ইকুয়েশনটা কি? P2 থেকে একটা ভেক্টর উইচ গোজ ফ্রম P3 থেকে P2 থেকে P3, এই জন্য P3 মাইনাস P2।
এটার ফর্মুলা হবে P3 থেকে একটা ভেক্টর যাচ্ছে P3 থেকে P4 ডিরেকশন, সো P4 মাইনাস P3 এটা হবে কিন্তু। তারপর দেখেন এইখানে R1 এর ফর্মুলা তাহলে কি হবে, Q1 প্লাস T ইন্টু Q2 মাইনাস Q1, এটা হবে Q2 প্লাস T ইন্টু Q3 minus Q2, and you have to keep in mind guys Q1 কিন্তু এইটা ওর ফাইনাল ফর্ম, কাজ আমরা কিন্তু ইনপুট হিসাবে দিয়ে দিব শুধুমাত্র P1 P2 P3 P4, তার মানে এই যে ফাইনাল এস এর যে ফর্মুলাটা যে কোনো কিউবিক বেজিয়ার কার্ভের জন্য ওটাকে কিন্তু আমাদের পুরো এই P1 P2 P3 4 দিয়ে এক্সপ্যান্ড করতে হবে। তার মানে এই Q1 এর জায়গায় আমাদের কিন্তু এই এক্সপ্রেশনটা বসাতে হবে, এই Q2 এর জায়গায় আমাদের এই এক্সপ্রেশনটা বসাতে হবে। সো আলটিমেটলি সিন্স ইটস আ লেন্দি প্রসেস, অ্যান্ড বাই দ্য ওয়ে এই অ্যালগোরিদমটাকে আমরা বলি ডি ক্যাসিলিওস অ্যালগোরিদম। সো এইটা আলটিমেটলি যদি আমরা এক্সপ্যান্ড করে ফেলি, যেটা ফাইনাল ফর্ম হচ্ছে এইটা। সো এস বা যে কোনো কিউবিক বেজিয়ার কার্ভের যদি আমরা কোঅর্ডিনেট বের করতে চাই, দিস ইজ মাই ফাইনাল অর জেনারেল ফর্মুলা। আর টি এর ভ্যালু আমরা 0 থেকে 1 পর্যন্ত ভ্যারিং করতে 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 বের করি, যেখানে যদি আপনারা খেয়াল করে দেখেন আমার যদি এরকম থাকে কন্ট্রোল পয়েন্টসগুলো, আমার কিন্তু কার্ভটা আলটিমেটলি এরকম আসবে, রাইট? তার মানে আমার কার্ভটা এখানে হচ্ছে t ইকুয়ালস টু 0, এখানে বলতে পারেন t ইজ ইকুয়াল টু 0.5, আর এখানে t ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে P1 P2 P3 অ্যান্ড P4। অ্যাগেন সিমিলারলি গাইস ফ্যান্টাস্টিক একটা জিনিস, সেটা হচ্ছে আমি যদি এই কন্ট্রোল পয়েন্টগুলোকে চেঞ্জ করে দিই, সাপোজ আমার যদি এবার আমি P2টাকে একটু মুভ করে সাপোজ এখানে দিয়ে দিই, দিস ইজ P2 নাও, তার মানে এই যে এখান থেকে এতটুক, তাহলে কিন্তু দেখেন এইবার আমার গ্রাফ ভিতরের গ্রাফটা অ্যাজ ইন কার্ভটা দেখতে কিন্তু এই রকম হয়ে যাবে। তার মানে এখানেও আমরা বুঝতে পারছি আমি যদি P1টাকে টেনে এই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এবার পুরো জিনিসটা দেখতে এরকম হয়ে যাবে, রাইট? বিকজ এতটুক হচ্ছে আমার কোয়াডটা হবে, সো জিনিসটা দেখতে এতটুক হয়ে যাবে। তার মানে এখানেও আপনি যদি যে কোনো শেপ চেঞ্জ করতে চান, যেমন দেখেন P3টাকে আমি টেনে যদি নিচে নিয়ে আসি, সাপোজ দিস ইজ মাই P3, তাহলে কিন্তু আমার জিনিসটা এরকম যাবে এবার ইন দিস ডিরেকশন, সেই সাইনোসয়েডাল শেপটা। তার মানে কিউবিক বেজিয়ার কার্ভকে কিন্তু আমরা এই ওয়েভি শেপটা নিয়ে আসতে পারি জাস্ট বাই চেঞ্জিং এই কন্ট্রোল পয়েন্টগুলোর পজিশন। আর কিউবিক বেজিয়ার কার্ভের এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, যেখানে টি এর ভ্যালু আমরা 0 থেকে 1 পর্যন্ত রেঞ্জ করিয়ে এই বেজিয়ার কার্ভের উপর প্রত্যেকটা পয়েন্ট বের করতে পারি। অ্যান্ড অফকোর্স আমরা যেহেতু কম্পিউটার গ্রাফিক্স শিখছি, উই অল নো মেট্রিক্স হচ্ছে ইজিয়ার ফর কম্পিউটার্স টু ক্যালকুলেট উইথ, রাইট? তো আমরা তো মাত্র এটাই দেখে আসলাম যে কিউবিক বেজিয়ার কার্ভের জন্য দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা, রাইট? তো যেহেতু এটা ওর জেনারেল ফর্মুলা, আমরা চেষ্টা করব এখান থেকে ওর একটা মেট্রিক্স ডিরাইভ করার। তো সেটা যদি আমরা করতে চাই, দিস ইজ দ্য ফাইনাল মেট্রিক্স ফর্ম। তার মানে আপনি এখানে ইনপুট দিবেন শুধু P1 P2 P3 P4, এগুলো হচ্ছে ওদের টি প্যারামিটার্স। আর এই যে মাঝখানে মেট্রিক্সটা দেখছেন, যেটাকে আমরা বলি বেসিস মেট্রিক্স অফ বেজিয়ার কার্ভ, মোর স্পেসিফিকলি কিউবিক বেজিয়ার কার্ভ, এই মেট্রিক্সটা কিন্তু ফিক্সড গাইজ। এইটা আর এই পার্টটা আমরা শুধু ইনপুট দিয়ে দিব 4টা কন্ট্রোল পয়েন্টস, বাকি পার্টটা ওরা ড্র করে নেবে। সো এটাকে আমরা বুঝা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এই মেট্রিক্সটা কিন্তু ফিক্সড ফর কিউবিক বেজিয়ার কার্ভস। সিমিলারলি কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভের জন্য এরকম একটা ফিক্স মেট্রিক্স এবং এরকম একটা ফিক্স ইকুয়েশনস আছে। প্লিজ গো থ্রু মাই কার্ভস নোট, ওখানে আমি কোয়াড্রেটিকেরটা বের করে দেখিয়েছি। এরকম তার মানে কোয়ার্টিকের জন্য এক্সিস্ট করে, আরও যদি 5th ডিগ্রির বেজিয়ার কার্ভ হয়েও থাকে ওগুলোর জন্য তার মানে এক্সিস্ট করবে।
বাট এই ইকুয়েশন, এই ম্যাট্রিক্স এগুলো কিন্তু বেজিয়ারের জন্য ফিক্সড। সো এটা আপনাদের মেমোরাইজ করতে হবে কিন্তু। অলরাইট, সো এখন তাহলে আমরা এন পার্টে চলে আসছি আস্তে আস্তে। সো লাস্টে জাস্ট দিস ইজ কোয়াইট অ্যান ইজি পার্ট, বার্নস্টাইন পলিনোমিয়ালস। বার্নস্টাইন পলিনোমিয়ালস এখানে কি বোঝাচ্ছে খেয়াল করে দেখেন। এই ইকুয়েশনটা কিন্তু সেম অ্যাজ এই যে কিউবিক বেজিয়ার কার্ভের জেনারেল ইকুয়েশনটা, রাইট? যেখানে আপনি P1, P2, P3, P4কে দিয়ে দিবেন, বাকি টি 0 থেকে 1 পর্যন্ত বাড়িয়ে বাড়িয়ে এক একটা কোঅর্ডিনেট আপনাকে দিয়ে দেবে, রাইট? তো এখানে জিনিসটা হলো আমার এই P1 এর যে এই কোএফিশিয়েন্টটা, P2 এর যে কোএফিশিয়েন্ট, P3 এর, P4 এর, এই কোএফিশিয়েন্টসগুলোকে বলা হয় বার্নস্টাইন পলিনোমিয়ালস or basis। কেন? বিকজ এই বার্নস্টাইন পলিনোমিয়ালসগুলো এক একটা কন্ট্রোল পয়েন্টের ওয়েটেজকে বোঝায়। কেন ওয়েটেজ বলতে ওরা কি বোঝাচ্ছে? ওয়েটেজ বলতে ওরা বোঝাচ্ছে যে দেখেন, আমি এই যে এখানে, লেটস ড্র ইট হিয়ার, ইফ আই হ্যাভ আ কন্ট্রোল পয়েন্ট হিয়ার, হিয়ার, হিয়ার অ্যান্ড হিয়ার, আমার যদি এরকম একটা কন্ট্রোল পয়েন্ট দেওয়া থাকে যেটা এখান থেকে এতটুক যায়, এখান থেকে এতটুক, অ্যান্ড এখান থেকে এতটুক যাচ্ছে, দিস ইজ মাই P1, দিস ইজ P2, দিস ইজ P3 অ্যান্ড দিস ইজ P4। আমরা জানি এখান থেকে আমার বেজিয়ার কার্ভটা দেখতে এরকম হবে, রাইট? জাস্ট লাইক দিস। সো একটু আমরা এই গ্রাফটা খেয়াল করে দেখি। উই নো যে এখানে এই রেড পার্টটা হচ্ছে, দেখেন কালারটা আমরা ম্যাচ করি, দিস ওয়ান, এই কালারটার এখানে এই রেড পার্টটা হচ্ছে P1কে বোঝাচ্ছে, তার মানে P1 এর ওয়েটেজকে বোঝাচ্ছে। এই অ্যাক্সেসটা বলতে পারেন T অ্যাক্সেস। গ্রিনটা হচ্ছে, দিস গ্রিন ওয়ান ইজ ফর P2, দিস ইয়েলো ওয়ান ইজ ফর P3, দিস পার্পল ওয়ান ইজ ফর P4। সো খেয়াল করে দেখেন, টি এর ভ্যালু যখন আমরা বললাম 0 আর এখানে ধরলাম টি এর ভ্যালু হচ্ছে 1, টি এর ভ্যালু যখন আমরা 0 দেই, এই যে কিউবিক বেজিয়ার কার্ভটা ক্রিয়েট হয় সেটার প্রথম কোঅর্ডিনেটটা কিন্তু একদম P1 এর ঠিক উপরেই হয়, রাইট? আমরা বলতে পারি P1ই হচ্ছে এই বেজিয়ার কার্ভের প্রথম কোঅর্ডিনেটটা। সো তাকিয়ে দেখেন, when t is equal to 0, গ্রিন, ইয়েলো, পার্পল, তার মানে P2, P3, P4 এদের ওয়েটেজ কিন্তু 0, কিন্তু P1 দি রেড পার্ট, এটার ওয়েটেজ দেখেন সবচেয়ে হাই when t is equal to 0। তার মানে স্টার্টিং কোঅর্ডিনেটটা P1 এর কন্ট্রিবিউশন বা ওয়েটেজ ম্যাক্সিমাম বা 100% বলতে পারি, বাকিগুলোর ওয়েটেজ 0। আস্তে আস্তে দেখেন, আমি যখন নেক্সট এটা আসবে, দেন এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এরকম যত করে করে উপরে উঠছি, দেখেন P1 এর ওয়েটেজটা কমে যাচ্ছে, কিন্তু সাইমালটেনিয়াসলি গ্রিনেরটা অনেক তাড়াতাড়ি বাড়ছে, ইয়েলোরটা একটু লেটে বাড়ছে, আর পার্পলেরটা আরও লেটে বাড়ছে, রাইট? কিন্তু এটা কি আরও মেক সেন্স করা উচিত না? বিকজ এই পয়েন্টের পর নেক্সটে এই পয়েন্টটা জেনারেট হয়, এই পয়েন্টটা কিন্তু P1 এর আর কাছে নেই, তার মানে এই পয়েন্টটা বানাতে এবার P2, P3, P4 এরও সবচেয়ে কম এখানে কন্ট্রিবিউশন, তার থেকেও কম P3 এর, কিন্তু P2 এর কম্প্যারেটিভলি বেশি এখানে কন্ট্রিবিউশন, দেন P3, P4, P1 এরও আছে। আস্তে আস্তে দেখেন যত আমি উপরের দিকে উঠছি, P1 এর কন্ট্রিবিউশন বা ওয়েটেজ কমপ্লিটলি ফলস ডাউন, আর গ্রিনেরটা বাড়ছে। তার মানে এই যে আমি যখন এই জায়গাটাতে, আমি কিন্তু P2 এর সবচেয়ে কাছে, P1 থেকে আমি দূরে, P3 থেকে আমি দূরে, আমি কিন্তু P4 থেকেও দূরে। তার মানে এই পয়েন্টটা বলতে পারেন ইজ রিপ্রেজেন্টিং এই পয়েন্টটা, যেখানে P2 এর ওয়েটেজটা সবচেয়ে বেশি। আর এই ওয়েটেজটা আমি বারবার কেন মেনশন করছি? এই ওয়েটেজগুলো আমাকে বোঝায় এই বেজিয়ার কার্ভের যে এক একটা পয়েন্ট জেনারেট হচ্ছে, এই এক একটা পয়েন্টের জেনারেট হওয়ার পিছনে এই এক একটা কন্ট্রোল পয়েন্টের কতটুক ওয়েটেজ বা কতটুক কন্ট্রিবিউশন বলতে পারেন। তো
এই পয়েন্টটা জেনারেশনের ক্ষেত্রে P2 হ্যাজ দ্য মোস্ট ওয়েট, এরপর হচ্ছে P4 এর ওয়েটেজ, এরপর P3, এরপর P4। একদম মাঝামাঝি যদি এই পয়েন্টটা বলতে পারেন, দিস পয়েন্ট, এই পয়েন্টে ইটস হিয়ার। এই পয়েন্টে দেখেন গ্রিন আর ইয়েলোর ওয়েটেজ সেম, বোঝা যাচ্ছে। এই পয়েন্ট থেকে P3 যতটুকু দূরে P2ও সেম দূরে, তার মানে দুজনের ওয়েটেজ এই পয়েন্টটাতে সেম। এবং এই পয়েন্টে P1 আর P4 থেকে সবচেয়ে দূরে বলা যায়, আর ইকুয়ালি দূরে। সো দেখেন রেড আর পার্পলটার জন্য P1 আর P4 এর ওয়েটেজ ইকুয়াল আর মিনিমাম। এরপর আপনি যত এদিকে যেতে থাকেন, আলটিমেটলি দেখেন লাস্টে ওয়েন T ইজ ইকুয়াল টু 1, এই বেজিয়ার কার্ভের পয়েন্টটা এক্স্যাক্টলি P4 এর উপরে, একদম এখানে। তো এই যে যখন T ইজ ইকুয়াল টু 1 সবারটা দেখেন তখন 0 হয়ে যায়, আর P4 এর ওয়েটেজ তখন ম্যাক্সিমাম থাকে। এরকম করে করেই কিন্তু এই বার্নস্টাইন পলিনোমিয়ালসগুলো কাজ করে। সো এই যে বার্নস্টাইন পলিনোমিয়ালসগুলো, এই ভ্যালুগুলো, এরা হচ্ছে ওয়েটেজ বোঝায়। এবং আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই ওয়েটেজগুলো, এই বার্নস্টাইন পলিনোমিয়ালসগুলো, এদের সাম ইজ অলওয়েজ ইকুয়াল টু 1। তার মানে আমি যদি এই পয়েন্টে চিন্তা করে দেখি, এইখানে এটা, 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 এই চারটার ভ্যালু টোটাল আপনাকে দিবে 1। এই পয়েন্ট যদি চিন্তা করেন, এই পয়েন্টে গ্রিনের ওয়েটেজ, ইয়েলো, রেড, পার্পল, এদের সবার ওয়েটেজ এখানেও আপনাকে দিবে 1। এই পয়েন্টের যদি একটা টি এর ভ্যালুর জন্য আমরা চিন্তা করি, এখানে পার্পলের যত ওয়েটেজ, এখানে আপনার ইয়েলো, গ্রিন, রেড, এরা সবাই আপনাকে টোটাল ওয়েটেজটা দিবে 1। আর এই যে এই সাম অফ এই পলিনোমিয়ালসগুলো, তার মানে এই পুরো পার্টটা প্লাস এই পুরো পার্ট প্লাস এইটা প্লাস এটা ইজ অলওয়েজ ইকুয়াল টু 1। আর এটাকেই বলে কনভেক্স কম্বিনেশন অফ দ্য কন্ট্রোল পয়েন্টস। তার মানে আমি প্রত্যেকটা পয়েন্টের এমন ওয়েটেজ নেই যে চারটা পয়েন্টের ওয়েটেজ সবসময় ইজ ইকুয়াল টু আপনাকে 1 দিবে। অ্যান্ড এটাকে আমরা বলি কনভেক্স কম্বিনেশন। সো এটা আমার নোটসে আমি দিয়েছি, এগুলো প্রপারলি গো থ্রু করবেন। এবং এই কনভেক্স কম্বিনেশনের কথাটাই এই যে আপনার এখানে লেখা, এই পার্টটা আপনার 2 হবে, দেয়ার ইজ এ স্লাইট টাইপো। তো এখানে P1 পয়েন্টের যাই আমি ওয়েটেজ নিব, P2 পয়েন্টের যাই ওয়েটেজ নিব, এরকম করতে করতে টোটাল যত ওয়েটেজ আছে সবগুলো উইল বি ইকুয়াল টু 1। আর কখনো কোনো নেগেটিভ আমরা ওয়েট নিব না, দ্য ওয়েট উইল অলওয়েজ বি মোর দেন 0 অর ইকুয়াল টু 0। অ্যান্ড লাস্ট থিং, একটা কনভেক্স হল প্রপার্টি, এটা বলতে আমাদেরকে কি বোঝায়, এটার জন্য জাস্ট এই ডায়াগ্রামটা আমাদের খেয়াল করলেই হবে। সেটা হচ্ছে এখানে দেখেন, আমি যদি একটা কিউবিক বেজিয়ার কার্ভ হয়, এই জায়গাটাতে আমি যে চারটা কন্ট্রোল পয়েন্ট দিয়ে দিব আপনাকে, সবসময় কিন্তু এরকম করে আপনাকে একটা ওরা জিওমেট্রিক শেপের ভিতরেই আপনি কিন্তু পুরো কার্ভগুলোকে জেনারেট করতে পারবেন। মানে হোয়াট এভার ইউ ডু, সবসময় এতটুক রিজনটার ভিতরেই আপনার কিন্তু পুরো কার্ভটা রেন্ডার্ড হবে, এই জায়গাটার ভিতরেই। ইট ক্যান নট গো আউট অফ ইয়োর জিওমেট্রিক শেপ দ্যাট ইজ ফর্ম বাই ইয়োর 4 কন্ট্রোল পয়েন্টস। এই চারটা কন্ট্রোল পয়েন্ট মিলিয়ে আপনার যে জিওমেট্রিক শেপটা প্রডিউস হচ্ছে, এটাকেই কনভেক্স হাল বলে। এবং আপনি যেই বেজিয়ার কার্ভটা তৈরি করেন, সেটা আপনার কন্ট্রোল পয়েন্টের তৈরি যেই কনভেক্স হাল বা জিওমেট্রিক শেপটা, এই শেপের ভিতরে বাউন্ডেড থাকে। আর এটা আপনি বলতে পারেন এটার ইউজফুলনেস হচ্ছে ক্লিপিং। আমরা যেটা মিড টার্মের চ্যাপ্টার ছিল আমাদের, ওখানে কিন্তু আমরা ক্লিপিং শিখেছিলাম। আর ক্লিপিংয়ের টাইমে এই কনভেক্স হাল প্রপার্টিটা কাজে দেয়, তো ওখান থেকে আমরা এটা দেখে নিতে পারবো। সো এটা গেল। এরপর আমরা ম্যাথামেটিকলি যদি আমরা আপনাদেরকে আলটিমেটলি পুরো জিনিসটা সাজিয়ে বলি, সো আমরা এখন তো প্রসিজারাল রিপ্রেজেন্টেশনটাই দেখছি। তো আমরা জেনেছিলাম যে পুরো কার্ভটাকে আলটিমেটলি এইভাবে রিপ্রেজেন্ট করা যায় না। আলটিমেটলি আমরা যেটা করে নিই, আমরা তাদেরকে ছোট ছোট এরকম কার্ভসে ভেঙে নিই, রাইট? ভেঙে নেওয়ার পর আর সেগুলোকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা ওদেরকে বেজিয়ার কার্ভস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে এক একটা শেপ, এদেরকে আমরা বেজিয়ার কার্ভস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। এবং আফটার উই আর ডান উইথ রিপ্রেজেন্টেশনস, আমাদের লাস্টে যে জিনিসটা এনশিওর করতে হবে,
if any of you have forgotten till now, সেটা হচ্ছে কন্টিনিউটি, প্যারামেট্রিক অ্যান্ড জিওমেট্রিক। আমাদের এনশিওর করতে হবে যে কতটুক লেভেল অফ কন্টিনিউটি আমরা রিচ করা যায়। কেন? যত কন্টিনিউটি আমরা বাড়াবো আমাদের ওভারঅল শেপটা তত বেশি স্মুথ হয়ে যাবে, তাই না? তো আমরা যদি ম্যাথামেটিকলি সেই জিনিসটা চেক করে দেখতে চাই এই কন্টিনিউটির বিষয়টা যে কীভাবে স্মুথ করা যায়, এটা ম্যাথামেটিকলি একটু আমরা চলেন লাস্টে দেখে শেষ করি কার্ভ চ্যাপ্টারটা। তো সেটা কীরকম? আমরা জানি অলরেডি এই ইকুয়েশনটা কিন্তু আমরা পরিচিত, এটাই কিন্তু জেনারেল ইকুয়েশন অফ কিউবিক বেজিয়ার কার্ভ, রাইট? আমরা একটু আগে এটাই দেখে আসলাম। সো এই কিউবিক বেজিয়ার কার্ভের এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন বা ফাংশনটা, এটা দেখেই তো আমরা পজিশনটা দেখতে পারি, রাইট? আর এখানের পজিশনটা কীরকম হতে পারে সেটা তো আমরা দেখব। তার আগে আমি যদি আপনাকে ভেলোসিটি বের করতে বলি, তাহলে এই কিউটিকে আমাদের কি করে নিতে হবে? ওর ফার্স্ট ডেরিভেশন করে নিতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেশন। তাহলে এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাই। মানে এখানেই যদি আমরা এটাকে ডেরাইভ করতে চাই ও ডেরিভেটিভটা, দিস ইজ, এটা 0 হয়ে যায়, এটা হয়ে যায় -3, এটা হয়ে যায় 2 3s 60, এটা হয়ে যায় -3t²। এরকম করে প্রত্যেকজনের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করে নেব। তারপর ওই ইকুয়েশনটা ইউজ করে আমরা ভেলোসিটি, তার মানে আমাদের C1 অথবা G1 কন্টিনিউটি চেক করতে পারবো। এই ইকুয়েশনটা দিয়ে আমরা C0 অথবা G0 কন্টিনিউটি চেক করতে পারবো। অ্যাক্সেলারেশন যদি আমি আপনাদেরকে বের করতে দেই, তাহলে এটাকে ডাবল ডিফারেন্সিয়েট করতে হবে। সো এটা দিয়ে আপনি C2 কন্টিনিউটি চেক করতে পারবেন। আর জোল্ট ছিল, এটা হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ, এটা দিয়ে আমরা C3 কন্টিনিউটি চেক করতে পারি। তাহলে চলেন দেখি কিভাবে চেকিংটা করতে পারি। ওকে, আমরা এই ডায়াগ্রামটা দেখি। এটা আমরা অলরেডি দেখে এসেছি যে জিনিসটা কেন কন্টিনিউয়াস না। তো কিভাবে, এই যে এই কথাটা খেয়াল করেন, হাউ টু এনশিওর C1 কন্টিনিউটি। অ্যান্ড আমার নোটগুলো কেয়ারফুলি পড়বেন। আমি ওখানে লাস্টে হচ্ছে এরকম কিছু যেসব কন্ডিশন ফুলফিল করে বলতে পারি যে নাও ইটস কন্টিনিউয়াস, এটা কিন্তু আমরা জানি। তো সেটা আমার নোটটা খেয়াল করে দেখবেন। তো আমি যদি সাপোজ এরকম আপনাকে একটা ডায়াগ্রাম দিয়ে দিই, অ্যান্ড ডায়াগ্রামটা দিয়ে আমি সাপোজ আপনাকে বললাম যে এটা হচ্ছে একটা কিউবিক বেজিয়ার কার্ভ, এটা হচ্ছে আরেকটা কিউবিক বেজিয়ার কার্ভ। ওরা দুইজন জয়েন হয় P4-এ, এটাই হচ্ছে ওদের সেই জয়েন্টটা, রাইট? ওদের এই জয়েন্টে এখন আমাদের আগে দেখতে হবে যে যদি এটা তো এটি, এটা বিটি, দুটোটাই হচ্ছে কিউবিক বেজিয়ার কার্ভ, রাইট? আর কিউবিক বেজিয়ার কার্ভের আমরা জানি যে এটা হচ্ছে ওদের জেনারেল ইকুয়েশনটা, রাইট? আমাদের কোন জিনিসটা চেক করতে হবে যদি দেখতে চাই যে এরা C0 কন্টিনিউয়াস কিনা? এটা আমরা কিভাবে দেখতে পারি? আমার এই এটি, এই P4-এ তো এই কিউবিক কার্ভটা শেষ হয়ে যায়, এন্ড হয়ে যায়। সো যখন এন্ড হয়ে যায়, এন্ড পয়েন্টে টি এর ভ্যালু তো 1, রাইট? তাহলে টি এর ভ্যালু 1 দিলে আপনি A = যা পাবেন, আপনার বিটা তো P4-এ শুরু হচ্ছে, তার মানে এখানে টি এর ভ্যালু হচ্ছে 0। তার মানে এখানে আপনার B0 যেটা পাবেন সেটার সাথে যদি ইকুয়াল হয়, তাহলে আমরা বলতে পারবো দিস ইজ C0 কন্টিনিউয়াস, তাই না? এরপর আমি যদি নেক্সট চেক করতে চাই যে C1 কন্টিনিউটি বাড়ানোর জন্য কি করতে হবে, সো চেক করে দেখি একটু। তো এখানে আমার এই পয়েন্টে রিমেম্বার এবার C1 কন্টিনিউটির জন্য ভেলোসিটি দেখতে হবে, তাই না? তার মানে A প্রাইম টি, তার মানে ওর ফার্স্ট ডেরিভেশন, যেটার ইকুয়েশনও আমরা জানি, মাত্র দেখে এসেছি, দিস ওয়ান। এটা হচ্ছে ভেলোসিটি ইকুয়েশনটা। তো এই ইকুয়েশনটাতে আমাদের এবার কি দেখতে হবে? এই পয়েন্টে এর টি এর ভ্যালু হচ্ছে 1, রাইট?
কাজ এই পয়েন্টে এন্ড হয়। তার মানে এ প্রাইম টি এর ভ্যালু 1 দিয়ে যা পাবো দ্যাট নিডস টু বি ইকুয়াল টু বি প্রাইম টি এর ভ্যালু 0 দিলে যা পাবো। তো এখানে আমার এ টি এর P1 হচ্ছে এটা, P2 হচ্ছে এটা, P3 হচ্ছে এটা, P4 হচ্ছে এটা। B4 এর জন্য তো এটা একটা কিউবিক বেজিয়ার কার্ভ, তার মানে বি এর জন্য তো এই সেম ইকুয়েশনটাই ইউজ করব, কিন্তু বি এর এখানে P1, P2, P3, P4 দিব না, আমরা এখানে দিব বি এর জন্য ওর প্রথম কোঅর্ডিনেট হচ্ছে P4, সেকেন্ড হচ্ছে P5, থার্ড হচ্ছে P6, ফোর্থ হচ্ছে P7। সো দুটো ইকুয়েশনে ওগুলো বসিয়ে আলটিমেটলি দেখবেন এই জিনিসটা আসে। তারপর এখান থেকে P5কে যদি সাবজেক্ট বানান, তার মানে এখন এই জিনিসটা খেয়াল করে দেখেন, P5 তার মানে দিস পার্ট নিডস টু বি ইকুয়াল টু 2 times P4 minus P3। তার মানে P3 থেকে টুয়াইস P4 এর ডিরেকশনে যেতে হবে P5কে। যদি কি চাই, ইফ উই ওয়ান্টেড টু বি C1 কন্টিনিউয়াস। তার মানে কি হয়ে গেল গাইজ, যদি আপনারা চান যে আপনার এই পার্টের কার্ভেচারটা C1 কন্টিনিউয়াস হোক, স্মুথ হোক, তাহলে আপনাদের এনশিওর করতে হবে P5 needs to be equal to this all the time। তার মানে P5 আমরা যে কোনো ভ্যালু দিতে পারবো না, P5কে সব সময় এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে যদি আমরা এটাকে C1 কন্টিনিউয়াস বানাতে চাই। তার মানে P5টা কিন্তু লকড হয়ে গেল, which means আমাদের কাছে P5 এর উপর আর কোনো কন্ট্রোল নেই, মানে এইটাকে যা তা হিসাবে আমরা সেট করতে পারবো না। P5টা কমপ্লিটলি P4 এবং P3 এর উপর ডিপেন্ডেন্ট। তার মানে আপনি যদি P3কে চেঞ্জ করেন P5 চেঞ্জ হবে, P4কে যদি চেঞ্জ করেন P5 চেঞ্জ হবে। সিমিলারলি এটা তো শুধু আমরা দেখলাম একটা নটের জন্য। হোয়াট ইফ আপনার কাছে এত বড় ছিল, এইখানে একটা নট, এখানে একটা নট, এখানে একটা নট, এটা সাপোজ এটি, এটা সাপোজ বিটি, এটা সাপোজ সিটি, এটা সাপোজ ডিটি, রাইট? এখানে এ আর বি এর ভিতরেও আপনার যেটা আপনি পেয়েছিলেন P5 এর হতে হতো 2P4 minus P3। তার মানে এই পয়েন্টেও যদি আমরা C1 কন্টিনিউটি চাই, এই পয়েন্টেও সাপোজ সিমিলারলি আপনার এরকম কিছু একটা হতে হতো যে সাপোজ P9 is equal to 2P7 minus P6। এই পয়েন্টেও যদি সাপোজ আপনার হতে হতো, তার মানে এই পয়েন্টেও হলো আপনার যদি 8, 9, 10, 11, 12, সাপোজ এখানে P12 should have been suppose আপনার 2P11 minus P10, এরকম টাইপ কোনো ডিপেন্ডেন্সি হয়ে যেতে পারে। সো আস্তে আস্তে এটা তো আমরা শুধু C1 কন্টিনিউটি এনশোর করার জন্য করছি, বাট আপনারা প্রবলেমটা দেখছেন গাইজ, P5 is getting locked, মানে it is getting dependent on P4, P3. Similarly, suppose P9 is getting locked, it is dependent on P6 and P7. এখানে বলতে পারেন P12 is getting locked because it is depending on P11 and P10. তার মানে এই এন পয়েন্টসগুলো আপনি আর কন্ট্রোল করতে পারবেন না লোকালি, বিকজ ওদেরকে আপনি উড়াধুরা যে কোনো ভ্যালু দিতে পারবেন না। দে আর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দিস পয়েন্টস, অ্যান্ড তাতে প্রবলেম্যাটিক হচ্ছে এই পয়েন্টগুলো আপনি যখন চেঞ্জ করবেন, এই পয়েন্টসগুলো যদি P10 চেঞ্জ করেন দেখবেন P12 চেঞ্জ হয়ে যাচ্ছে, P6 যদি চেঞ্জ করেন দেখবেন P9 চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু তার মানে ভেরি ডেডলি, রাইট? বিকজ তাতে কি হবে, একটা পোর্শন অফ দ্য কার্ভ যদি চেঞ্জ করেন অন্য পোর্শন দেখবেন আবার চেঞ্জড হয়ে যাচ্ছে, উইচ ইজ হোয়াট ডেঞ্জারাস, রাইট? বিকজ তাতে কি হবে, ইউ উইল লুজ কন্ট্রোল ওভার ইয়োর কার্ভ, অ্যান্ড তাতে আপনি যে কোনো শেপ প্রডিউস করতে পারবেন না। বা ধরেন এরকম শেপটা, এই পার্টটা একটু চেঞ্জ করলে জিনিসটা পুরো এরকম হয়ে যাবে, কোনো কিছুই মিলাতে পারবেন না তখন।
তো তার মানে আপনি যত হায়ার লেভেল অফ কন্টিনিউটি রিচ করবেন, আমি আপনাদের কার্ভস নোটে দেখবেন C2 কন্টিনিউটি পর্যন্ত আমি দেখিয়েছি যে যদি এরকম দুইটা পার্ট C2 কন্টিনিউয়াস হতে হয় তাহলে আরও কত কি ডিপেন্ডেন্সি বেড়ে যায়। তখন দেখা যাবে P6 will be dependent on P2, P4, P3, তাই না? তার মানে ধরেন এগুলোর সাথে সাথে P6টাও লকড হয়ে যাচ্ছে। এইটা আমরা যত বেশি করব আরও পয়েন্টস উইল কিপ গেটিং লকড। তার মানে যত পয়েন্টস আপনার লকড হবে আপনি তত লোকাল কন্ট্রোল হারিয়ে ফেলবেন আপনার এন্ড পয়েন্টসগুলো, কন্ট্রোল পয়েন্টগুলোর উপরে। তো এইটা ইজ অলওয়েজ একটা স্যাক্রিফাইসের মতো। তো আপনি কি বেশি স্মুথনেস চাচ্ছেন নাকি আপনি বেশি কন্ট্রোল ওভার ইউর কার্ভটা চাচ্ছেন? দিস ইজ অলওয়েজ এ গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ। সো এই কনসেপ্টটাই হচ্ছে লস অফ লোকাল কন্ট্রোল, যেটা এভাবে আমরা বের করে করে দেখতে পারি। আর এই যে এখানে দেখবেন এই কথাটাই লেখা যে P5 is decided by P4 and P3. So with this guys আমাদের এই পুরো চ্যাপ্টারটা এন্ড হয় কার্ভসের। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা প্লিজ আমাকে নক করবেন, আমার কার্ভসের নোটটা পড়বেন সুন্দর করে এবং যত প্র্যাকটিস শিটে কোয়েশ্চেন্স আসে সবগুলো করার চেষ্টা করবেন। বেস্ট অফ লাক।